তাদেরই নির্ধারিত বিভিন্ন দলের সঙ্গে একের পর এক আলোচনা করে যাচ্ছে এবং তারই অংশ হিসেবে তারা জামাতে ইসলামের সঙ্গে গতকাল বসেছিলেন। তবে সেখান থেকে বেরিয়ে এসে আলী হাসান মুজাহিদের যে একটি মন্তব্য করেছেন সেটি নিয়ে বাংলাদেশের যুদ্ধাপরাধ বলে কিছু নেই বা যুদ্ধাপরাধী নেই, আমি আরো একটু ডিটেলে বলবো, সেটা নিয়ে কথা পড়ে মূলত সেটি নিয়ে আলোচনার জন্য যে যুদ্ধাপরাধ এবং বাংলাদেশ এবং বর্তমান এবং তার সাথে সাথে আরো যে বিষয়গুলো নিয়ে এখন আলোচনা হচ্ছে, আমাদের অনুষ্ঠানে হয়েছে, অন্যান্য বিভিন্ন ফোরামে হয়েছে, যে যুদ্ধাপরাধীদের আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত কি উচিত না, এ নিয়ে বিভিন্ন রাজনৈতিক দল দাবিও তুলেছেন। এই সমস্ত বিভিন্ন বিষয় নিয়ে আলোচনার জন্য আজ স্টুডিওতে আমাদের সঙ্গে উপস্থিত আছেন শাহ আব্দুল হান্নান, সাবেক চেয়ারম্যান ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড এবং সাংবাদিক ও লেখক শাহরিয়ার কবির। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি আমাদের অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য। এবং এর সঙ্গে আছেন সাংবাদিক বন্ধুরা নজরুল কবির, আমাদের 21 টেলিভিশনের সিনিয়র রিপোর্টার, সমকালের সম্পাদকীয় সহকারী ফারুক ওয়াসিফ এবং বিডি নিউজ 24.com এর সিনিয়র রিপোর্টার বিপ্লব রহমান। আপনাদেরকেও স্বাগত জানাই অনুষ্ঠানে। এবং দর্শক, আপনারা যেমন জানেন, অনুষ্ঠান চলার সময় আমরা বিভিন্ন বিশিষ্ট জনের সঙ্গে কথা বলে তাদের মত নেওয়ার চেষ্টা করব এবং আমাদের সঙ্গে সরাসরি কিছু অতিথিও যোগ দেবেন আশা করছি। তো স্পেসিফিক ভাবে যদি বলি, আসলে আপনাকে আমি প্রথমে প্রশ্নটা করতে যাচ্ছি, সেটা হলো যে গতকাল সংলাপ শেষে জামাতে ইসলামের সেক্রেটারি জেনারেল আলী হাসান মুজাহিদ উনি বলেছেন, আমি কোট করছি, যে দেশের স্বাধীনতা বিরোধী বা যুদ্ধাপরাধী বলে কারো কোনো অস্তিত্ব আগেও ছিল না, এখনো নেই, এটি বানোয়াট ও উদ্ভট চিন্তা। এখন আমরা যত জানি যে স্বাধীনতার পরে 36 বছর ধরে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক নানা সংগঠনের ব্যাপারে নানা বক্তব্য বলে এসেছেন এবং তার সর্বশেষ যে উদাহরণটা আমি দিতে চাই সেটা হলো যে সেনাপ্রধান স্বয়ং আমাদের এই রাজনৈতিক পট পরিবর্তনের পর তার বক্তৃতায় একাধিকবার বলেছেন যে যুদ্ধাপরাধের বিচার হওয়া দরকার। তো আপনি যেহেতু বাংলাদেশের ইসলামী রাজনীতির নিয়ে চিন্তা ভাবনা করেন, সেখানে ধরেন পরামর্শকের ভূমিকাও থাকেন, এটা নিয়ে আপনার থিওরিটিক্যাল কাজ আছে, তো আপনি এটাকে কিভাবে দেখছেন যে এই যুদ্ধাপরাধের যে বিষয়টি উনি যেভাবে যে ভাষায় বললেন যে এর কোনো অস্তিত্ব ছিল না বা নেই, এটা আপনি কিভাবে দেখছেন? আমি আমার মত বলবো। মত তো সবাই তার নিজের মত বলতে পারে, আমার মতই বলছি যে আমি মনে করি যে সিমলা সম্মেলনে যেটা ভারত এবং পাকিস্তানের মধ্যে হয়েছিল, এমনকি তখনকার পাকিস্তানে যে পাকিস্তান সৈন্যবাহিনী অপারেট করেছিল তাদেরকেও যে ছেড়ে দেওয়া হয়, সেখানে বলা হয়নি যে তারা যুদ্ধাপরাধী। যতটুকু আমার মনে পড়ে, তাদেরকে ওয়ার প্রিজনার হিসেবে ছাড়া হয়েছে, নট এজ ওয়ার ক্রিমিনাল। তারপর থেকে আমার ধারণা যে বাংলাদেশে, মুজাহিদ সাহেবের সঙ্গে আমি এই পয়েন্টে একমত, যে বাংলাদেশে আমার জানা মতে ওয়ার ক্রিমিনাল নাই। এটার কারণ হচ্ছে এই যে 1973 সাল পর্যন্ত আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল, এক নির্বাচন হয়, আবার আওয়ামী লীগ গভর্নমেন্ট ছিল টিল দি পট পরিবর্তন অফ 75। তারপরে 96 আওয়ামী লীগ গভর্নমেন্ট আসে, যে সরকারের আমি সচিব ছিলাম এবং আই ওয়াজ ভেরি ক্লোজ টু আওয়ামী লীগ অ্যাডমিনিস্ট্রেশন অলসো। তারা কখনোই ভাবে নাই যে যুদ্ধাপরাধীর বিচার করা। তারপরে আরেকটি যুদ্ধাপরাধের বিচার করে কি শুধু আওয়ামী লীগের দায়িত্ব, তো নাকি এটা রাষ্ট্রের কোনো একটা? তারপর আরেকটি মেজর পার্টি অফ দ্য কান্ট্রি, দুইটা মেজর পার্টির মধ্যে দ্বিতীয় পার্টি বলছি, বিএনপি, তারা একবার জিয়াউর রহমান সাহেবের ক্ষমতায় ছিলেন, ইলেকশন পর আবার ছিলেন, তারপর খালেদা জিয়া ছিলেন, তারপর আবার ছিলেন। এই চারবারই তারা কখনোই যুদ্ধাপরাধীদের বিচারের কথা বলেননি। আমি দুইটা মেজর পলিটিক্যাল ফোর্সের কথা বললাম। সেটা ঠিক আছে, যে এটা প্রশ্নটা যেখানে হচ্ছে যে যুদ্ধাপরাধের বিচার কেউ করেনি সেটা তো আমরা জানি, কিন্তু যুদ্ধাপরাধী আছে কি নেই এটা কি, এটা আমি আমার ধারণা যে যেহেতু কেউ ক্লেম করছেন না, কোন কোর্টে কোনো মামলা নাই, গভর্নমেন্ট অফ বাংলাদেশই তার মামলা করার কথা। গভর্নমেন্ট অফ বাংলাদেশ ইজ এ কন্টিনিউইটি, তারা কখনো কোনো মামলা করেন নাই, কারো বিরুদ্ধে করেন নাই। সুতরাং আমি বলবো বাংলাদেশে যুদ্ধাপরাধী নাই ততক্ষণ পর্যন্ত বলবো, যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ গভর্নমেন্ট কারো বিরুদ্ধে কোনো মামলা না করছে। অন্যতম সেক্টর কমান্ডার লেফটেন্যান্ট জেনারেল অবসরপ্রাপ্ত মীর শওকত আলী বীর বিক্রমকে টেলিফোনে পাচ্ছি। আপনি আমাদের আলোচনা কতটুকু শুনতে পেরেছেন জানি না। সর্বশেষ যেটা নিয়ে আলোচনা হচ্ছিল যে বাংলাদেশের প্রচলিত বাংলাদেশ সরকার, অনেকেই মনে করেন যে আমাদের সংবিধানের ধারায় বাংলাদেশ সরকার যুদ্ধাপরাধীদের বিচার করতে পারতেন বা যে কোনো সময় করতে পারতেন, কিন্তু এখানে শাহ আব্দুল হান্নান একটু আগে যেটা বললেন যে প্রধান রাজনৈতিক দলগুলো ক্ষমতায় থাকার সময় তারা করেননি, অন্যান্য সময় যখন সামরিক শাসক বা স্বৈর শাসক যাই বলুন না কেন ক্ষমতায় ছিল তারাও করেননি।
এখন বর্তমানে এই কথাটা নিয়ে আলোচনা হচ্ছে এবং সর্বশেষ যে বক্তব্যের প্রেক্ষিতে আমরা আজকের অনুষ্ঠান করছি সেটা হলো আলী হাসান মুজাহিদের যে বক্তব্য, যে এটি একটি বানোয়াট এবং উদ্ভট চিন্তা, বাংলাদেশে যুদ্ধাপরাধী বলে কেউ ছিল না। তো আপনি কিভাবে দেখছেন? ও আরো একটি কথা যেটা উঠেছে যে সামরিক আইনেও এই বিচার করা সম্ভব, আপনি সামরিক আদালতেও এই বিচারটি করা সম্ভব, আপনি এই বিষয়টিকে কিভাবে দেখছেন যে বাংলাদেশে যুদ্ধাপরাধীদের বিচার আদৌ করা যাবে কিনা বা যুদ্ধাপরাধ হয়েছিল কিনা এবং কিভাবে সেটা করা সম্ভব? হান্নান সাহেবকে আমি শ্রদ্ধা করতাম, কিন্তু আজকে ওনার কথাটা শুনে আমি অত্যন্ত দুঃখিত। আমার ফ্যামিলির 6 জন মারা গেছে রাজাকারের হাতে। এখন কথা হলো যে বঙ্গবন্ধু যে ক্ষমা করেছিলেন সেটা সিমলা চুক্তির সাথে আমাদের কোনো সম্পর্ক নাই। 193 সৈন্যকে যুদ্ধ অপরাধী ডিক্লেয়ার করা হয়েছিল, সেটাও ভারত এবং পাকিস্তানের মধ্যে কথাবার্তায় বঙ্গবন্ধুকে তাদেরকে ফেরত দিতে হয়েছে। কিন্তু আমাদের দেশে, আমারই দেশের লোক যারা আমাদের সাথে বিরোধিতা করেছে, যেটা শাহরিয়ার সাহেব বললেন, আমার মা বোনকে সম্ভ্রমহানি করেছে, আমাদের বিভিন্ন লোককে হত্যা করেছে। এখন আপনি কি মনে করেন তার এই উদ্ভট যে একটা উক্তি তিনি করলেন যে আমাদের দেশে কোনো স্বাধীনতা বিরোধী শক্তি নাই, আমাদের দেশে কোনো যুদ্ধ অপরাধী নাই, তা আমার এই যে কতগুলি সাদা কাপড় পরা লোক আমার যে ফ্যামিলির 5 জনকে মেরেছে, ঠিক সেইভাবে আরো সারা দেশে এই যে ধরে ধরে নিয়ে পাকিস্তানিদের হাতে তুলে দিয়েছে, তারা কি ছিল? নাম্বার 1। নাম্বার 2, আল শামস নামটা অত্যন্ত পরিচিত, আমাদের বাংলাদেশে প্রত্যেকটা ঘরে জানে যে যুদ্ধের সময় আল শামস ছিল, আল বাদর ছিল, এবং তাদের কাজই ছিল এই ধরে ধরে হত্যা করা। কারণ পাকিস্তান আর্মি যুদ্ধে এত পর্যদস্ত ছিল যে তাদের এসব হ্যান্ডেল করার সময় ছিল না। তারা এগুলি ধরে এই জামাতের হাতে তুলে দিত, তারা এদেরকে হত্যা করতো। এখন আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দেওয়ার জন্য আরেকটা কথা আপনি জিজ্ঞেস করেছেন, এই আর্মি এদের বিচার করতে পারে কিনা? হ্যাঁ, পারে। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দেওয়ার জন্য। উনি স্পেসিফিক্যালি আপনার কথা মেনশন করে যেটা বললেন, যে উদাহরণগুলো দিলেন, শান্তি কমিটি বলুন, রাজাকার বলুন, আলবদর, আল শামস বলুন, আপনি সংগ্রামের কথা বললেন, কিন্তু আমাদের পত্রপত্রিকাতেও আছে যে তার স্পেসিফিক ডকুমেন্টস আছে যে কারা কারা তার সাথে জড়িত ছিলেন। তো আপনি কি মনে করেন যে যুদ্ধের সময়, জি না, আমার এনার সাথে আমি সাপ্লিমেন্ট করে দিচ্ছি যেটা, যে যুদ্ধের সময় ওনাদের অ্যাক্টিভিটিটা কি ছিল, কিভাবে তারা পাকিস্তান বাহিনীকে আপনি জানেন, তার বেশি জানি না, কিন্তু আমি স্টুডেন্ট অফ পলিটিক্যাল সায়েন্স এন্ড হিস্ট্রি, এবং বয়স হয়েছে, শওকত সাহেবের কম হয় নাই। তো আমি প্রথম তো শওকত সাহেব দুঃখ পেয়েছেন, আমি যদি স্বাধীন মত প্রকাশ করলে কেউ কষ্ট পায়, আমার কিছুই করার নাই। 1। 2 নম্বর কথা হচ্ছে যে জামাত ইসলামের বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে তার জবাব জামাত ইসলামী দেবে, আমি দিতে রাজি নই। কিন্তু আমি এই কথা মূলত একমত যে তখন এই যে কথাটা বলা হয়েছে ইত্যাদি হয়েছে, সবকিছু হয়েছে, আমি এইটুকু জানি যে 1971-এ দেয়ার ওয়াজ এ সিভিল ওয়ার। আপনি কি সিভিল ওয়ার মনে করেন? মানে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধকে আপনি গৃহযুদ্ধ মনে করেন? ঠিক আছে, এটা মুক্তিযুদ্ধ ছিল। আবার আমি যতটা পড়েছি বিশ্বের পত্র পত্রিকায়, বিভিন্ন এনসাইক্লোপিডিয়াতে যা পড়েছি, তাতে কথা বলা হয়েছে ইট ওয়াজ এ সিভিল ওয়ার। এটাকে কোনো ফ্রিডম স্ট্রাগল বেশিরভাগ লোক বলে নাই ইন দি এনসাইক্লোপিডিয়াস, কিন্তু এটা ইট ইজ ডেফিনেটলি এ জেনুইন ফ্রিডম স্ট্রাগল অফ দ্য পিপল অফ বাংলাদেশ, এতে কোনো সন্দেহ নাই। কিন্তু আমি বলছি সেই সময় ছিল একটা উত্তেজনার সময়, পলিটিক্যাল জনগণ ডিভাইডেড ছিল, কম বা বেশি যাই হোক না কেন, কম বা বেশি ডিভাইডেড ছিল। সুতরাং যারা তখন মনে করেছিল পাকিস্তান ভাঙা ঠিক না, ভারতের সাহায্য নিয়ে পাকিস্তান ভাঙা ঠিক না, তারা একটা দৃষ্টিভঙ্গি নিয়েছিল যে আমরা ভারতের সাহায্য নিতে পারি না। তখন তাদের একমাত্র পথ ছিল শুধুমাত্র তৎকালীন যে পাকিস্তান অ্যাডমিনিস্ট্রেশন ছিল তার পক্ষে থাকা, পলিটিক্যালি পক্ষে থাকা, নট ফর মারামারি কাটাকাটি। আদার সাইড অলসো দে থট যে ইন্ডিয়ার সঙ্গে আমাদের একত্র হতে হবে, হয়ে স্বাধীনতা অর্জন করতে হবে। ওই সময় নানা বাড়াবাড়ি হয়েছে, শুধু খালি এক ধরনের লোক মারা যায়নি, হিন্দু মারা গেছে, মুসলিম মারা গেছে, বিহারি মারা গেছে, বাঙালি মারা গেছে, বুড়া মারা গেছে, বাচ্চা মারা গেছে, নারী মারা গেছে, পুরুষ মারা গেছে, এবং সংখ্যা, এই সংখ্যা 30 লক্ষ আমি কিছু জানি না, কোনো সার্ভে হয় নাই, 72-তে হয় নাই, 74-এ হয় নাই, তখনও সার্ভে হয় নাই। তার ফলে এইসব সংখ্যা বলার সুযোগ হচ্ছে। আই আস্ক দ্য প্রেজেন্ট গভর্নমেন্ট টু কন্ডাক্ট এ সার্ভে, যাতে এই সমস্যা শেষ হয়। লাস্ট কথা আমি বলবো যে কেয়ারটেকার গভর্নমেন্টের সময় এই দাবি করা ঠিক না, কেননা কেয়ারটেকার গভর্নমেন্টের একমাত্র দায়িত্ব ছিল
এইটা আপনি করেন, পার্লামেন্টে এসব দাবি দাওয়া তুলেন, পার্লামেন্টে দাবি দাওয়া তুলেন। হ্যাঁ, যখন এই যে মূল দলগুলো ক্ষমতায় ছিল কেউ এই ব্যাপারে কিছু করেনি। তবে এখানে সাংবাদিকের একটি প্রশ্ন ছিল, বিরতির আগে উনি চেষ্টা করছেন নজরুল কবির। আচ্ছা, আমি